আসসালামু আলাইকুম লিসনার্স, আমি এস এম আফিকুর রহমান, বিএস শাহিনের ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। আমি আজকে যে ঘটনা শেয়ার করতে চাচ্ছি আপনাদের সাথে, সেটা আমার সাথে আমার ক্লাস 8-এ ঘটা। তো সেবার ঈদে, রমজানের ঈদে আমরা সবাই মিলে আমার কাজিনা সহ নানু বাড়িতে যাই ঈদ করতে। তো আমাদের মামা মামি খালা খালু সবাই যায়। তো সবাই একসাথে হলে আমাদের নানা বাড়ি নানুর রুমে খুব ভালো একটা আড্ডার মতো জমে। তো সেবার সেই আড্ডাতে খালামণিরা এবং মামিরা সবাই নানুর কিরকম জামা কাপড় মানে ড্রেস উঠেছে এবার ঈদে সেটা দেখতে চায়। তো নানু বলে যে ট্রাঙ্ক থেকে বের করে ড্রেসগুলো দেখে নিতে। তো ট্রাঙ্কের ড্রেসগুলো দেখার সময় এক পর্যায়ে খালামণি ওখানে একটা খুব সুন্দর একটা কাঠের বক্স ডিসকভার করেন এবং জানতে চান সেটার ভিতরে কি আছে। তো নানু বলে যে খুলে দেখতে। খোলার পর সেখানে আমরা খালামণি দেখতে পান যে একজোড়া নুপুর, এবং সেটা খুব অ্যান্টিক অ্যান্ড ইউনিক পিস। এটা আগে মানে এরকম এটা এক নুপুর আমার খালা অথবা আমার আম্মা কেউ আগে দেখেনি। তো নানুকে ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেন যে এটা আমার নানা আর নানি বিয়ের সময় সেই এলাকার জমিদার তাদের বিয়েতে সেটা গিফট করেছিল। পরে নানু সেটা আমার খালামণিকে গিফট করে দেয়। উল্লেখ্য যে নুপুর জোড়া এত মানে মোটা ছিল যে তার একটি দিয়ে ইজিলি এক জোড়া নুপুর বানানো পসিবল ছিল। তো তার একটি দিয়ে আমার আম্মু নুপুর বানায়, আরেকটি দিয়ে আমার খালামণি। তো নানু সেই নুপুর পরাটা কেন ছেড়ে দেয় সেটা নানু আমার সাথে শেয়ার করেনি, কিন্তু পরে আমরা জানতে পারি যে এই নুপুর পরার সময় নানুর অনেক প্রবলেম হতো। যেমন তার পায়ে গভীর দাগ বসে যেত এবং রাত্রিবেলা তার খাটের পাশ দিয়ে কে যেন একটা আবছা ছায়ার মতো হেঁটে যেত। তো আমার আম্মু এমনিতে নুপুর পরতে ভালোবাসেন, তো ওই সময় তিনি নুপুর পরে ঘরের মধ্যে হাঁটাহাঁটি করতেন। নুপুর পরার 1 মাসের মধ্যে হঠাৎ করে আম্মু বলতেছে যে আমার আর নুপুরটা পরতে ভালো লাগতেছে না, হঠাৎ করে বলতেছে। সেই সময় আনুমানিক রাত 11টা বাজে। তো আম্মু নুপুরটা খুলে একটা বক্সের ভিতরে ভরে আলমারিতে ঢুকিয়ে রেখে দেয়। তো আলমারিটা যে রুমে আমাদের বাসায়, সেই রুমে অ্যাকচুয়ালি কেউ থাকে না। ওই রুমটা মানে পুরাই খালি থাকে। তো ওই দিন রাত্রেবেলা আব্বু দেরি করে আসবে, তো বাসার সবাই ঘুমিয়েছিল আর আমি একটা সময় ছিলাম যে আব্বু আসলাম দরজা খুলবে। তারপর আব্বু আসে। তো তারপরে এরকম ওই দিন রাত্রে 12:30টার দিকে হঠাৎ সেই রুম থেকে আমি নুপুরের সাউন্ড পাচ্ছি। জাস্ট মানে নুপুরের সাউন্ড, আমার আম্মুর পায়ে যেরকম নুপুরের সাউন্ড হতো সেরকম নুপুরের সাউন্ড। আমি ভাবলাম যে এত রাত্রে কি, রাত 11টা বাজে এমন মাত্র নুপুরটা রেখে আসছে, এখন 12:30 বাজে কি এসে আবার নুপুর পড়তে উঠছে শুধুমাত্র ঘুম থেকে, নুপুর পড়ার জন্য ঘুম থেকে উঠছে। আমি সেটা দেখতে যাই সেই রুমে। আমি বাসার লাইট টাইট সব অফ করা ছিল। আমি সেই রুমে ঢোকার আগ মুহূর্ত পর্যন্ত নুপুরের সাউন্ডটা ক্লিয়ারলি পাই, বাট লাইট জ্বালানোর পর নুপুরের সাউন্ড জাস্ট অফ হয়ে যায়। এরপর থেকে প্রায় প্রতি রাত্রে 1টা থেকে 2টার মধ্যে মানে মানে প্রায়ই জাস্ট আমাদের বাসার মধ্যে শুধু জাস্ট নুপুরের সাউন্ড কন্টিনিউয়াসলি হতেই থাকতো। আর যদি ফুল বাসার লাইট অফ থাকতো তাহলে আলমারির রুম থেকে ড্রয়িং রুম পর্যন্ত মনে হতো যেন কেউ নুপুর করে আস্তে আস্তে হাঁটছে অথবা আস্তে আস্তে দৌড়াচ্ছে, এটার একটা সাউন্ড পাওয়া যেত। তো এই কাহিনীটা বাসার মধ্যে শুধু একদিন আমি জানতাম, আমি কাছে শেয়ার করিনি। একদিন আমি আম্মুকে বলি যে আম্মু আমার রাত্রেবেলা মানে একটু অনেক ভয় ভয় লাগে, আজে বাজে সাউন্ড শুনি। পরে আম্মু বলে যে হ্যাঁ আমিও তো শুনি, মানে আমি মাঝে মাঝে নুপুরের সাউন্ড পাই। তখন আমি বুঝি যে না, এটা আমার ভ্রম না, এই আমার এমন আরো অনেকে আছে যারা এই সাউন্ডটা শুনতেছে। তারপরে এটা আমার নানুকে জানানো হয়। নানু বলে যে তোমার নুপুরটা আমার কাছে ফেরত দিয়ে যাও, নুপুরটার মধ্যে আসলে কিছু প্রবলেম আছে, আমি এই জন্য খুলে রেখে দিয়েছিলাম। তারপর সে নুপুরটা ফেরত দেওয়ার জন্য নানু বাড়িতে আমাদের যাওয়া হয়। তো নানুকে সেই নুপুরটা যথারীতি ফেরত দিয়ে এসে করা হয়। তো তারপরে 1 মাস মোটামুটি আমাদের বাসাতে কোনো কাহিনী হয় না, কোনো নুপুরের সাউন্ড হয়, সবকিছু নর্মাল হয়ে যাচ্ছিল। তারপরে শোনা যায় যে আহ, নানুর নুপুর জোড়া চুরি হয়ে গিয়েছে। মানে হঠাৎ করে শোনা যায় নানুর নুপুরটা চুরি হয়ে গেছে। এখন তারপরে আমরা সব নানুকে জিজ্ঞেস করলাম যে কিভাবে কি হলো। তো নানু বলছে কিছুই জানি না, বাট এটা না টেনশন করার কিছু নেই। নানুর মধ্যে এমন একটা ভাব ছিল যে তার নুপুর তার কাছে আবার ফেরত আসবে, বাট এটা নিয়ে টেনশন করার কিছু নেই। ঠিক তাই হলো। ঠিক 1 সপ্তাহ পর, এক কি দেড় সপ্তাহ পর আমাদের নানু বাড়ির একজন সার্ভেন্ট নানুর কাছে এসে তার মাছ চাচ্ছে। বলছে যে খালাম্মা, আমি আপনার জিনিস চুরি করছি, তাই আমার এত বড় ক্ষতি হয়েছে। তো তার কি ক্ষতি হয়েছে, তার সে নূপুর জোড়াটা আসলে মানে চুরি করেছিল এবং তার ওয়াইফের সাথে দিয়েছিল। আর পরবর্তীতে তার ওয়াইফের এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয় যে তার 2 পা কেটে ফেলা লাগে এবং সে নূপুর জোড়া নানুর কাছে ব্যাক করে দিয়ে যায়। তারপরে নানুর বাড়িতে হুজুর ডাকা হয়। তো হুজুর নূপুর জোড়া দেখে বলল যে
এই নুপুরের সাথে আলগা আসছে, বাট এটা তো বেশি আলগা জিন টাইপ কিছুর আসর আসে এটার প্রতি, এটার অতীতটা বেশি ভালো ছিল না। সো আপনারা মানে এটা অবশ্য বেশি মারাত্মক না, বাট যদি এটাকে রাগানো হয় তাহলে এটা খুবই মারাত্মক হওয়ার চান্স আছে। আপনারা এক কাজ করেন, এটা কাউকে আপনি দান করে দেন, গরিব কাউকে দান করে দেন। তো তাই করা হলো, নুপুর জোড়া বেচে তা একটা গরিব মানুষকে দান করে দেওয়া হলো। বাট পরে বুঝতে পারলাম যে এটা একটা আমাদের খুবই ভুল ডিসিশন ছিল। তার ঠিক 2 থেকে 3 দিন পরে যে হুজুর আমাদেরকে মানে বলে যায় যে মুকুটটা কাকে দান করে দিতে, তার লাশ তার নিজেরই জমিতে পাওয়া যায়, এবং লাশটা অবশ্য খুবই বিচ্ছিরি ছিল। তার লাশটা পুরা মাটিতে পড়েছিল, মাটি মানে ধান খেতে কাদার মধ্যে পড়েছিল, অ্যান্ড তার মাথাটা জাস্ট কাদার ভিতরে পুরো ঢুকানো ছিল। মানে ওই ভয়ঙ্কর চিত্র মানে গ্রামের এখনো অনেকে সেটা ভুলতে পারে না। তারপর মানে হলো যে এরপর এরপর থেকে হচ্ছে অ্যাকচুয়ালি নানু বাড়িতে নুপুরের সাউন্ড আসলে আর অফ হয় না। এমনকি এখনো পর্যন্ত সন্ধ্যার পরে প্রায় দেখা যায় যে পুকুরের, আমাদের নানু বাড়ির ব্যাক সাইডে পুকুর আছে, ওই পুকুরের পাশ দিয়ে মানে কেউ নুপুর পরে হাঁটতেছে। আর নানু বাড়ির পূর্ব সাইডে কিছু সেগুন গাছপালা আছে 10-15টার মতো, এটা একটা ছোট জঙ্গলের মতো দেখা যায়। মোটামুটি সন্ধ্যার পর থেকে আমাদের বাগান এবং ওই পূর্ব সাইড এবং পুকুর পাড়ে আমাদের যাওয়া বন্ধ, ওখানে আমাদের যাওয়া যায় না। দিনের বেলাতে গেলেও কোনো বড় মানুষকে নিয়ে যেতে হয়। আর রাত্রেবেলা যদি নানু বাড়িতে ঘুমায় 3টার দিকে অথবা 2টার দিকে, মনে হয় যে টিনের চালের উপরে কেউ ঢিল ছুটছে অথবা কেউ হাঁটছে। আর মাঝে মধ্যে অনেক জোরে জোরে টিনের চালের মধ্যে জাস্ট ঘুষি মারার শব্দ পাওয়া যায়, যেটা নর্মাল মানুষের শব্দ বলতে মনেই হয় না। মনে হয় যে খুব বড় একটা কনক্রিটের বস্তা টাইপ কিছু একটা এসে জাস্ট টিনের উপরে আসছে পড়তেছে, এই টাইপ মনে হয়। অ্যান্ড ওই সময় ওই টাইপে ঘুমানো খুবই টাফ হয়ে যায় আমাদের জন্য। এই ছিল আমার ঘটনা। আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আমার কাছে আরো বেশ কিছু এসএমএস অলরেডি চলে এসেছে, সেই এসএমএস গুলো আমি পড়ে ফেলতে চাই। আমাদেরকে পার্থ এসএমএস করেছেন আমাদেরকে নির্জন, এসএমএস করেছেন আমাদেরকে হাসান আরিচা থেকে। এছাড়াও আমাদের দেখতে পাচ্ছি এসএমএস করেছেন আরিফিন মিরপুর 10 থেকে, এসএমএস করেছেন আমাদেরকে হৃদয়। এছাড়াও সাহেব আমাদের এসএমএস করেছেন, সান আমাদের খুলনা থেকে এসএমএস করেছেন, ঐশী আমাদের এসএমএস করেছেন, অনিক কেরানীগঞ্জ থেকে এসএমএস করেছেন, হাশেম সিলেট থেকে এসএমএস করেছেন, রিমু ঢাকা থেকে এসএমএস করেছেন, মিষ্টি বরিশাল থেকে এসএমএস করেছেন, সুশান্ত আমাদের এসএমএস করেছেন। এছাড়াও এসএমএস করেছেন সাকিব, এসএমএস করেছেন রিকি, এসএমএস করেছেন দীপ্ত মিরপুর 2 থেকে, হাসান লক্ষ্মীপুর থেকে এসএমএস করেছেন, আরিয়ান আমাদের এসএমএস করেছেন ইথিকা। এছাড়াও এসএমএস করেছেন আয়েশা, এসএমএস করেছেন আমাদেরকে নাহিদ, মিল্টন, তাহিয়া সহ আরো অনেকে। আপনি যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। এবং আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে এবং তার কাছ থেকে জেনে নেব প্রথমেই তার নাম এবং তারপরে চলে যাব সরাসরি তার ঘটনায়। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা। হাই লিসনার্স, আমি পল্লব রায়। আমি মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সেকেন্ড ইয়ারে। তো আমি আজ আপনাদের সাথে যে ঘটনাটা শেয়ার করবো সেটা অ্যাকচুয়ালি আমার বাবার সাথে ঘটেছে। বলা যায় আমার বাবা এই ঘটনার একজন প্রত্যক্ষদর্শী। তো এই ঘটনাটা ঘটেছে 1971 সালে। আর একটু জোরে বলতে হবে। হ্যাঁ, তো এই ঘটনাটা ঘটেছে 1971 সালের বেশ কয়েক বছর আগে। আমার বাবা তখন ক্লাস 5 কি 6 এর স্টুডেন্ট ছিলেন। তো সেই সময় আমাদের দেশের গ্রামে চিকিৎসা ব্যবস্থা বলেন বা অন্যান্য টেকনোলজি ব্যবস্থা বলেন এতটা উন্নত ছিল না, যার কারণে তখন মানুষজন তাদের রোগবালাই বা কোনো ধরনের সমস্যা হলে কবিরাজ বা গুণিন এদের শরণাপন্ন হতো। তো এই কবিরাজ ও গুণিনেরা তখন সাধারণত আত্মাকে, মানুষের আত্মা ব্যবহার করে এই সমস্ত সমস্যার সমাধান করার চেষ্টা করত। তো রাসেল ভাই, আগেই একটু বলে রাখি যে আমাদের হিন্দু ধর্মে কিছু শাস্ত্রে বলা রয়েছে যে যে সমস্ত মানুষেরা অনেক কষ্ট পেয়ে বা অপঘাতে বা আপনার আত্মহত্যা করে মারা গেছে, সেই সমস্ত মানুষের আত্মা সাধারণত পৃথিবী থেকে সরে যেতে চায় না। তারা পৃথিবীতেই ঘোরাফেরা করে এবং কোনো সুযোগ পেলে সাধারণত মানুষের ক্ষতি করার চেষ্টা করে। তো এই সমস্ত আত্মাগুলোকে সাধারণত কবিরাজরা তাদের নিজেদের কন্ট্রোলে নিয়ে আসে এবং নিজেদের কন্ট্রোলে নিয়ে এসে তাদেরকে মানুষের কল্যাণের কাজে মানে ব্যবহার করার জন্য সাধারণত ইউজ করে। তো রাসেল ভাই, এই ধরনের আমরা ঘটনায় যাব। হ্যাঁ, তো আমার বাবার যে পিসি ছিলেন তার খুব অল্প বয়সে বিয়ে হয়েছিল। তো বিয়ের কিছুদিনের মধ্যেই তার মানে স্বামী মারা যায়।
তো তখনকার দিনে বাল্যবিবাহ, যারা বাল্য বিধবা হতো তাদেরকে সমাজ তেমনভাবে একসেপ্ট করতো না। তো সেই কারণে মানে আমার বাবার পিসির শ্বশুর বাসায় যে সমস্ত লোকেরা আছে তারা আমার বাবার পিসিকে আমাদের গ্রামের বাসায় এনে রাখে এবং তার ভরণ পোষণের জন্য সেই সময় তৎকালীন আমলে 1 ঘটি রূপার পয়সা দিয়ে যায়, যাতে করে যে তার ভরণ পোষণের কাজে এটা ব্যবহার করতে পারে। বাট আমার পিসি একটু কৃপণ টাইপের ছিলেন, তো তিনি কখনোই এই পয়সাগুলো মানে নিজের জন্য খরচ করেননি, বরঞ্চ তিনি এটা এমন জায়গায় লুকিয়ে রাখেন এবং মারা যাওয়ার সময় এটা কাউকেই বলে যাননি। তো না বলে যাওয়ার কারণে তিনি যখন মারা যান তখন আমার যে দাদু ছিলেন, তো সেই দাদু একজন কবিরাজের শরণাপন্ন হন এবং তাকে এই ধরনের সমস্যার কথা বলেন যে যে তুমি কি আমাকে এটা খুঁজে বার করে দিতে পারবা? তো সেই কবিরাজ বলে যে আমার কাছে যে সমস্ত আত্মা রয়েছে সে সমস্ত আত্মার সাহায্যে আমি চেষ্টা করে দেখতে পারি, তবে আমি একজাক্ট পারবো কিনা এটা ঠিক আপনাকে দিতে পারছি না। তবে সে সামনের যে পূর্ণিমা তিথি আছে সে পূর্ণিমা তিথির কথা উল্লেখ করে বলে যে এই দিন আমি আপনার বাসায় যাবো, আপনার সব কিছু ব্যবস্থা করে। তো নেক্সট যে পূর্ণিমা তিথি আছে সেই পূর্ণিমা তিথিতে সেই কবিরাজ আমাদের গ্রামের বাসায় আসেন এবং গ্রামের বাসাতে যে বৈঠকখানা ছিল সেই বৈঠকখানাতে তখন আমার বাবা, কাকা, জেঠু সহ বা গ্রামের অন্য অন্য যে সমস্ত মানে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি ছিলেন তারা অনেকেই সেখানে উপস্থিত ছিলেন। তো কবিরাজ আমাদের বৈঠকখানার ভেতরে প্রবেশ করে প্রথমে লোহার একটা দণ্ড দিয়ে একটা সার্কেল দেখান। তো তিনি সেই সার্কেলের ভিতরে ধ্যানের মতো করে বসে পড়েন এবং তার যে থলে ছিল সেই থলে থেকে একটা কঙ্কালের একটা মাথা এবং তার বুকের একটা হাড় বের করে নিয়ে আসেন। তারপর সেই কঙ্কালের মাথাটাকে মাটির উপর রেখে সেই হাড়টা তার চারপাশে ঘোরাতে থাকেন এবং মন্ত্র আবৃত্তি করতে থাকে। তো এভাবে কিছু তো রাসেল ভাই সেই সময় আবহাওয়াটা চমৎকার ছিল, যে ঝড় বৃষ্টি এই ধরনের মানে হওয়ার সম্ভাবনা খুবই কম ছিল। তো হঠাৎ করে দেখা গেল যে বৈঠকখানার যে চাল রয়েছে সেই চালে মানে মাটির ঢেলা বা টুকরা যেটা বলে মাটির টুকরা প্রচন্ড বেগে পড়তে লাগলো। এমনভাবে পড়তে লাগলো তো মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে এবং চালটা যেন এখনই ভেঙে পড়বে। তো এভাবে কিছুক্ষণ চলার পর হঠাৎ এটা থেমে গেল এবং ঘরের ভেতরে যারা ছিল ঘরের ভেতরটা টোটালি অন্ধকার ছিল। তো ঘরের ভিতরে যারা ছিল তারা দেখলো যে বাইরে একটা ছায়ামূর্তি এসে দাঁড়িয়েছে এবং এই ছায়ামূর্তিটা সাদা ছায়ামূর্তি। এই সাদা ছায়ামূর্তিটা আকৃতি একজন মানুষের মতো। তো এটা মাটি থেকে বেশ খানিকটা উপরে এবং এটা আহ, ভেসে ভেসে, ঠিক হেঁটে হেঁটে বলবো না, ভেসে ভেসে এটা রুমের ভেতরে প্রবেশ করে এবং সেই যে কবিরাজ যে মন্ত্র বলছিল সেই কবিরাজকে প্রথমেই মারধর করা শুরু করে। তো প্রথমে মারধর করার কিছুক্ষণ পর সে বলে যে বল কেন রেখেছিস? তখন সেই কবিরাজ বলে যে এই দেখো, এই যে এই পরিবারের একটা একটা ঘটি ভর্তি রূপার পয়সা হারিয়ে গিয়েছে, তোমাকে এটা খুঁজে বের করতে হবে। তখন সে বলে যে এই বাসার একটা নির্দিষ্ট ঘর বলে সেই ঘরের উত্তর পূর্ব কোণে 1 হাত মাটি খুললে সেই ঘড়িটা পাওয়া যাবে। তো এই বলার পর যে কবিরাজটা তখন সেই আত্মাকে চলে যেতে বললো। তো আত্মা বলছে যে আমি তো এখন যাব না, তুমি সময় নাই অসময় নাই আমাকে দেখে পাঠাও, আজকে আমি তোমাকে ক্ষতি করে তোমার আত্মাকে আমি সাথে নিয়ে যাব। তো কবিরাজের হয়তো এই ব্যাপারটা আগে থেকেই এক্সপিরিয়েন্স ছিল, কিন্তু সেই সময় ঘরের ভিতরে যারা উপস্থিত ছিল বিশেষ করে আমার এক জেঠু হয়, তিনি করেন কি মানে ভয়ের বশেই হোক আর যে কারণেই হোক তিনি তার কাছে থাকা একটা গ্যাস হলে হঠাৎ করে জ্বালিয়ে ফেলেন। আর এই কারণেই তখন মানে একটা ভয়াবহ ঘটনা ঘটলো যে তখন সবাই দেখলো যে সেই ছায়ামূর্তিটা প্রচন্ড বেগে সেই আমার জেঠুর দিকে তেড়ে আসে এবং তার 2 হাত দিয়ে তাকে একটা আছাড় মারে। তো সবকিছু যখন পরিস্থিতির বাইরে চলে যেতে লাগলো তখন সেই কবিরাজটা তার মানে বুকের হাতটা দিয়ে সেই কঙ্কালের মাথাটাকে প্রচন্ড জোরে জোরে যখন বাড়ি মারতে লাগলো। এভাবে যখন কয়েকবার বাড়ি মারার পরে সে আত্মাটা তখন বলতে লাগলো যে ঠিক আছে আমি এখন চলে যাব। তো বললো যে আচ্ছা ঠিক আছে তুমি চলে যাবে, তবে তুমি চলে যাওয়ার আগে অবশ্যই একটা নিদর্শন রেখে যাবে যে আসলেই তুমি চলে গেছো। তো সে তখন আমাদের বৈঠকখানার পাশে কয়েকটা আমের গাছ ছিল, সেই আমের গাছের একটা ডাল ভেঙে রেখে সে চলে যায়। তো পরবর্তীতে তাকে কবিরাজকে যখন জিজ্ঞাসা করা হয় যে আসলে এই আত্মাটা কিসের ছিল, তখন কবিরাজ বলে যে এই আত্মাটা আসলে একজন
মানে নিরাপত্তা টাইপের সিকিউরিটি কর্মকর্তা ছিল। তো তিনি একদিন অন ডিউটির সময় এক দল ডাকাতের কবলে পড়েন এবং সেই ডাকাতেরা তাকে মানে ডাকাতদের যে রামদা থাকে সেই রামদাতে তার ঘাড়ে একটা কোপ দেয়। এই কোপ দেওয়ার কারণে প্রচণ্ড ব্লিডিং হতে থাকে এবং তিনি সেখানেই মারা যান। তো ডাকাতেরা তাকে যথাযথ সংস্কার না করে শুধুমাত্র একটু মাটি খুঁড়ে তাকে মানে কবর দিয়ে দেয় এবং তারপর থেকে তার যে আত্মাটা সেখান থেকে বের হয় সেই আত্মাটা মানুষের বিভিন্ন ধরনের ক্ষতি করে বেড়াতে লাগছিল। তো সেই কবিরাজটা এই আত্মাটার খোঁজ পান এবং সেই কবর থেকে তার মাথা এবং বুকের হাতটা বের করে নিয়ে আসে বিভিন্ন ধরনের মন্ত্রতন্ত্র যে সমস্ত ছিল সে সমস্ত মন্ত্রের মাধ্যমে তাকে কন্ট্রোল করেন এবং সেই কন্ট্রোল করার পর থেকে সে কবিরাজের বাধ্যগত হয়। এই ছিল রাস্তাতে আমার ঘটনা। সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের ঘড়িতে সময় রাত 1:36 শুনছেন সব সময় রেডিও ফুর্তি চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আমি রাসেল আছি সাথে এবং একটার পর একটা আপনাদের SMS পাচ্ছি, সেই SMS গুলো নিয়ে ফিরে আসবো। আর যারা এই মাত্র জয়েন করলেন বা যারা SMS করার নিয়ম জানেন না তাদেরকে SMS করার নিয়মটি বলে দিই। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বার SMS পেয়েছে এবং সেই SMS গুলো ভর্তি ছিল শুধুমাত্র প্রশংসা। তো আমরা চাই যে প্রত্যেক সপ্তাহে আপনাদেরকে এইরকম ধরনের ভয়াবহ ঘটনা উপহার দিতে। সেটা শুধুমাত্র পারেন আপনারা যদি আপনাদের সাথে ঘটে থাকে সেই ঘটনাগুলো। আমি অনেকের কাছেই শুনেছি, আবারও বলছি যে অনেকের কাছে অনেক দারুণ দারুণ সব ঘটনা রয়েছে, কিন্তু অনেকে লিখতে চান না বা অনেকে আসতে চান না। আরে ভাই, এসে দেখেন না। সো আপনারা যারা যাদের কাছে এরকম ঘটনা রয়েছে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofuርቲ.fm, which is BHWTFM@radiofuርቲ.fm। এখানে আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনের জানা সেরা ঘটনাটি আমাদের কাছে লিখে পাঠিয়ে দিন। আর সেই সাথে আপনি উল্লেখ করুন যে এই ঘটনাটি আপনি এসে শোনাতে চান নাকি আপনি চান যে আমরা এই ঘটনাটি পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে বলবো যে আপনারা অডিও ক্লিপ পাঠাতে পারেন আপনাদের যে জীবনে জানা সেরা ঘটনাটি মোবাইল ফোন দিয়ে রেকর্ড করে সেই ঘটনাটি আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন এবং সেই ঘটনাটি আমরা অবশ্যই যদি সিলেক্টেড হয় তাহলে ডেফিনেটলি আমরা সেই ফাইলটি অবশ্যই প্লে করবো। আমাদের ছোট্ট একটা ব্রেক নিতে হবে এবং ব্রেকের পরে আমরা আবারও ফিরে আসবো। আমাদের সাথে থাকুন, স্টে টিউন টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ফিরে আসছি জাস্ট একটা ব্রেকের পরে। FM haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি ঘড়িতে সময় রাত 1:41। আমি রাস্তায় আছি সাথে এবং আমাদের অতিথিরা আমাদের সঙ্গে রয়েছেন। আমি দেখতে পাচ্ছি যে অলরেডি আমাদের SMS করেছেন শিবলি এবং রুচি খুলনা থেকে এবং তাদের কাছে অসম লাগছে। রকুন আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন আজকের কাহিনীগুলো অনেক ভালো। আমাদেরকে নীলতু SMS করেছেন আমাদেরকে হাসান এবং সাইমা নারিন্দা থেকে, আমাদেরকে আদনান মর্তজা থেকে SMS করেছেন সমর, আমাদের SMS করেছেন বিফা, এছাড়াও SMS করেছেন এশা, SMS করেছেন আমাদেরকে ডিজে শরুফ, এছাড়াও আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি টিনা, তুষার, হাসান, এছাড়াও শোভন সহ আরো অনেকে দেখতে পাচ্ছি। ত্রিশান SMS করেছেন, মিঠু SMS করেছেন মিঠু উত্তরা থেকে, ফয়সাল হোসেন আমাদের SMS করেছেন নড়াইল থেকে, এছাড়া আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি আতিকুল, সাকিব, আপন, সাবরিনা এবং শাবাব, সন্ধি খুলনা থেকে, সুমন SMS করেছেন, জোহান আমাদের SMS করেছেন, সুমন আরিফ চট্টগ্রাম থেকে SMS করেছেন, সাইদ চিটাগাং থেকে, এমডি তানভীর এলিফ্যান্ট রোড থেকে, এছাড়াও কবির জিঞ্জিরা থেকে SMS করেছেন, রানী আমাদের SMS করেছেন সুহেল সিলেট থেকে, ইফতিজা চট্টগ্রাম থেকে SMS করেছেন, আমাদেরকে আইরিন SMS করেছেন গাজীপুর থেকে, সাইদুল ইসলাম সিলেট থেকে, রুম্পা আমাদের SMS করেছেন, জাহিদ কুমিল্লা থেকে SMS করেছেন এবং সবার কাছেই বলছেন যে ঘটনাটা এবং যে কথাটা সেটা হচ্ছে যে সবার কাছে আজকে এই ঘটনাটা, আজকের যে গল্প ঘটনাগুলো রয়েছে সেই ঘটনাগুলো অনেক অনেক বেশি ভালো লাগে। যাই হোক, আমাদের সাথে রয়েছেন আমাদের পরবর্তী অতিথি যিনি এইমাত্র আমাদের সাথে জয়েন করলেন এবং তার ঘটনাটা আমরা শুনবো। আর প্রথমে জানতে চাইবো তার নাম এবং তারপরে আপনি প্লিজ আপনার ঘটনা শুরু করবেন। শুধু আপনার নামটা একটু শুনুন। ডিয়ার লিসেনার্স, আসসালামু আলাইকুম। আমি ফারুক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোহসেন হল থেকে এসেছি। আমি তৃতীয় বর্ষে শিক্ষা গবেষণা করছি। আমি আজকে আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব সেটি হচ্ছে আমার মায়ের নিজের এক্সপিরিয়েন্স করা ঘটনা এবং আমি বেশ কিছু ঘটনার সাথে তার এক্সপিরিয়েন্স ছিলাম।
তো আমার নানার এলাকাটা যে জায়গাটাতে ছিল, অ্যাকচুয়ালি এটা গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার বামনডাঙ্গা ইউনিয়নে ঘটে ঘটনাটি। তো আমার মা যখন হচ্ছে সেই আমার নানার এলাকায় চলে যায়, আহ, এর পরবর্তীতে যে ঘটনাটা ঘটে, যে আমার নানার বাসার পাশে একটা পুকুর ছিল। তো এই পুকুরটাতে প্রায় সময় দেখা যেত যে বিভিন্ন ধরনের ঘটনা ঘটতো এবং অনেকেই এক্সপিরিয়েন্স করেছে, প্লাস আমি প্লাস অনেকেই এই ঘটনার সাথে জড়িত ছিল। তো প্রায় সময় দেখা যেত যে পুকুরটা থেকে বিভিন্ন ধরনের আওয়াজ পাওয়া যেত। তো আমার মার সাথে যেহেতু জিনের কিছু প্রকোপ ছিল, সেক্ষেত্রে পরবর্তী সময় দেখা যেত যে সেই দুষ্ট জিনটা অনেক ক্ষেত্রে মাকে ডিস্টার্ব করার চেষ্টা করতো সেই পুকুরের বিভিন্ন ধরনের আকৃতি ধারণ করার মধ্য দিয়ে। তো যে রাসুলের যে ঘটনাটা ঘটে, দেখা যেত যে আমি এগুলো আমার রুমমেটদের সাথে শেয়ার করি, তারা আমাকে ইন্সপায়ার করে বিভিন্নভাবে, আমার ফ্রেন্ডরা। তো আমি হচ্ছে আমার মা যে ঘটনাটা ঘটেছিল সেই দিন হচ্ছে আমার মাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো অনেক জায়গাতে বিভিন্ন জায়গা থেকে তাকে খোঁজা হচ্ছে, অনেকেই খুঁজছে, কিন্তু কোথাও তাকে পাওয়া যাচ্ছিল না। তো এমন তো অবস্থায় আমরা সবাই চিন্তিত, ভীষণ চিন্তিত যে আমার মাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো এমন তো অবস্থায় আমরা যখন সবাই চিন্তিত হয়ে পড়েছি, তো আমরা আমার বাবা সহ অনেকেই খুঁজছিলাম। তো বাবা গিয়ে প্রথমে হচ্ছে বিভিন্ন জায়গায় খুঁজছিল এবং তার সাথে সেই দ্যাট টাইম একটা লাইট থাকে এবং তিনি গিয়ে সেই লাইটটা বিভিন্ন জায়গায় শো করার চেষ্টা করে এবং উনি যখন শো করাচ্ছিলেন, উনি কোনো কিছু দেখতে পাচ্ছিলেন না বিভিন্ন জায়গা থেকে, কিন্তু উনি যখন পুকুর পাড়ে চলে যান, ঠিক মিন টাইম পুকুর পাড়ে গিয়ে উনি হঠাৎ একটা শব্দ শুনতে পান। দেখেন যে পুকুর পাড়ের পাশেই একটা জায়গায় ভীষণ শব্দ হচ্ছে, যেন কেউ কেউ ভাসছে, একবার একবার ডুবছে। তো উনি প্রথমে ব্যাপারটা খেয়াল করেন না এবং পরবর্তী সময় দেখা যায় যে উনি আস্তে আস্তে এটাকে দেখার চেষ্টা করেন এবং এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে উনি লাইট যখন সুইচ অন করেছেন, ঠিক সেই টাইমে উনি দেখতে পাচ্ছেন যে পুকুরের মধ্যখানে কি যেন ডুবছে আর উঠছে। উনি ভালো করে দেখার চেষ্টা করেন, ঠিক সেই মুহূর্তেই আমার বাবা দেখতে পান যে মা আসলে পুকুরের মাঝখানে উঠছে আর ডুবছে। উনি আসলে প্রথমে চমকে যান এবং সবাইকে খবরটা পৌঁছে দেন এবং পরবর্তী সময়ে সবাই যখন অনেকেই চলে আসে পুকুর পাড়ে, তার পরবর্তী রাসেল ভাই যে ঘটনাটা ঘটে, আমার বাবা পুরো নেমে যায়। উনি নেমে গিয়ে মাকে আনার চেষ্টা করে। যখন উনি আনছিলেন, মা আসতেছিল না, কিন্তু উনি অনেক ট্রাই করতেছিলেন সেই টাইমটাতে। তো দ্যাটস ওয়াই বাবা অনেক চেষ্টা করে মাকে উপরে নিয়ে আসে, কিন্তু মার হাতে সেই টাইমে যে বিষয়টা ঘটেছিল যে ওনার হাতে একটা পাতিল ছিল এবং ওই পাতিল ভর্তি কিছু পয়সা ছিল এবং সেই পয়সাগুলো অনেকেই আমরা জানি যে পুরাতন কিছু পয়সা থাকে যেগুলো অনেকে আমরা চিনতে পারি না, অনেক অনেক পুরাতন পয়সা। তো উনি সেই পয়সাগুলোকে পরবর্তী সময়ে আমরা দেখি যে ওগুলো বিভিন্নভাবে পুঁতে রাখা হয় এবং এই ঘটনার পরবর্তী সময় দেখা যায় যে বেশ কিছুদিন পর মা যে ঘরে থাকেন, শোবার ঘরের ঠিক সোজা বরাবর পুকুর পর্যন্ত একটা লাইন তৈরি হতে থাকে এবং এই লাইনটা আস্তে আস্তে ধীরে ধীরে যখন বাড়তে থাকে, আমরা প্রথম দিকে এটাকে তেমন একটা কেয়ার করছিলাম না। আমরা ভাবছিলাম যে স্বাভাবিকভাবে হয়তো বা কোনো পোকামাকড় অথবা কোনো ইঁদুর এই ধরনের গর্ত করে থাকবে। তো রাসেল ভাই যে ঘটনাটা ঘটে, আস্তে আস্তে এই মাটিগুলো উপরে উঠতে থাকে, আস্তে আস্তে বড় হতে থাকে এই লাইনটা জাস্ট রোড আইল্যান্ডের মতো। তো এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে মা যে ঘরে থাকে সেই ঘরের মেঝে বরাবর বড় একটা পাতিলের আকৃতি ধারণ করে এবং সেই মুহূর্তে বিভিন্ন সময় দেখা যেত যে আমার মা যেটা এক্সপেরিয়েন্স করেছেন যে উনি বিভিন্ন সময় দেখতো যে ওই পাতিলের যে মাটিটা উঁচু হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে সেই জায়গাতে অনেক সময় একটা বিষাক্ত সাপ বসে থাকতো এবং উনি প্রায় সময় ওটা দেখতেন, কিন্তু অন্য কেউ এটা দেখতো না। তো এভাবে কিছুদিন যাওয়ার পর দেখা যেত যে যে লাইনটা তৈরি হচ্ছে রোড আইল্যান্ড, এটা অনেক বড় হয়ে গেছে এবং স্বাভাবিক চলাফেরাকে অনেকটা বাধাগ্রস্ত করছে। তো এক পর্যায়ে এটা নিয়ে অনেকে দুশ্চিন্তা শুরু করে, অনেকে আবার এটাকে স্বাভাবিকভাবে নিতে থাকে। কিন্তু আমাদের এলাকায় যে ঘটনাটা ঘটেছিল যে অনেকেই দেখা যেত যে ওইটাতে পড়ে গিয়ে অনেকে হোঁচট খেত, এই ধরনের ঘটনা ঘটতো। এক ছেলে হোঁচট পড়েছিল কিন্তু অনেক দিন পর্যন্ত বিছানায় কাতর হয়ে পড়েছিল। তো পরবর্তী সময়ে এই যখন হাড়িটা ঠিক
আমাদের ঘরের মেঝের মধ্যে অনেক বড় হতে থাকে, এবং সেই মুহূর্তে এই হাঁড়িটা নিয়ে সবার জল্পনা কল্পনা শুরু হতে থাকে। তারপর পরবর্তী সময়ে আমার নানা প্ল্যান করে যে এটাকে খনন করে কিভাবে এটাকে আসলে এই যে ব্যাপারটা কি আসলে প্রকৃত ঘটনাটা জানার জন্য। তো এক পর্যায়ে দেখা যায় যে এইটা খননের ব্যবস্থা করা, এবং খনন করে আস্তে আস্তে খনন করতেছিল, এবং সেই টাইমটাতে দেখা যায় যে একটা পিতলের হাঁড়ি, অনেক বড় হাঁড়ি, সেটা ঢাকনা বন্ধ ছিল। তো এটা যখন অর্ধেক খনন করা হয়ে যায় সেই টাইমটাতে অনেকে বলে যে এটা রেখে দেন, আসলে এটা অনেক সমস্যা করতে পারে, তো আপনারা রেখে দেন। কিন্তু আমার নানা বলে না, এটাকে রেখে দিলে আরো সমস্যা বেড়ে যেতে পারে, সেক্ষেত্রে আমরা এটাকে উঠাই ফেলতে পারি। তো দ্যাট টাইম আসলে আমার নানা এটাকে উঠায় যখন বাহিরে রাখছিলেন, ঠিক সেই মুহূর্তে অনেকেই জেনে ফেলে ঘটনাটি। আসলে সবাই জড়ো হতে থাকে আস্তে আস্তে। তো যখন এই হাঁড়িটার ঠিক ঢাকনাটা খোলা হচ্ছিল, হঠাৎ করে দেখা যায় যে বিদ্ঘটে কিছু ধোঁয়া বের হচ্ছিল, এবং এই ধোঁয়াগুলা এতটাই অসহ্যকর ছিল যে অনেকেই প্রথম দিকে এটা সহ্য করতে পারছিলেন না এবং ভয় পাচ্ছিলেন। প্রচন্ড পরিমাণে ভয়ে অনেকে সেখান থেকে চলে যায়, অনেকে এটা সহ্য করতে পারে না। আমরা জানি যে অনেকেই এটা এক্সপিরিয়েন্স করতে পারে না। তো সেক্ষেত্রে যখন ধোঁয়া বের হচ্ছিল, তখন আমরা অনেকেই কিছু সাহসী লোক আছে, তারা দেখতে পেলেন যে ওখানে অসংখ্য পয়সা, ওইরকম অচেনা, কিছুক্ষণ আগে আমি রাসেল ভাই বলেছি যে কিছু পয়সার কথা, যেগুলো অনেক পুরাতন। তো এই পয়সাগুলো ওখানে একদম পরিপূর্ণ একটা পাতিলে ভরা। তো একজন লোক আমাদের এলাকার এই সবাই যখন নিস্তব্ধ, একদম স্টপ, সেই মুহূর্তে ঠিক একজন লোক সাহস করে ওটা সামনে এগিয়ে যায়, এবং যখন সামনে যায় গিয়ে উনি হাত প্রবেশ করার সাথে সাথে উনি প্রকট জোরে একটা চিৎকার দেন। ঠিক সেই মুহূর্তে অনেকেই প্রচন্ড পরিমাণে অবাক হয়ে যায় যে লোকটা অলরেডি সেন্সলেস হয়ে গেছে, এবং আমরা লক্ষ্য করি যে লোকটি যে জায়গায় পড়ে আছে তার ঠিক হাতের আঙ্গুলগুলোর দিকে আমরা লক্ষ্য করি, দেখি আঙ্গুলগুলো সব গলে একদম পুরো নষ্ট হয়ে গেছে। তো সেই মুহূর্তটাতে আসলে সবাই নির্বাক, কেউ কোনো কথা বলতে পারছিলেন না। তো একদমই ঘটনাটা ছিল আমার নানার বাড়ির ঘটনা। তো পরবর্তী সময়ে দেখা যায় যে ওই পাতিলটা আর কেউ স্পর্শ করেনি, এবং ওইটা দ্রুত বিভিন্নভাবে কন্ট্রোল করে ওইটাকে পুঁতিয়ে রাখার ব্যবস্থা করা হয়। রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা